হ্যালো ভিউয়ার্স, কেমন আছো সকলে? আশা করি সকলে ভালো রয়েছো। আজকে আমি এই ভিডিওতে ক্লাস 12-এর একটি সনেট সম্পর্কে আলোচনা করব। সনেটটি হচ্ছে সনেট নাম্বার 18 বাই উইলিয়াম শেক্সপিয়ার। তো এই ভিডিওটি দেখার পর আশা করি তোমাদের সমস্ত ধারণা ক্লিয়ার হয়ে যাবে এই সনেটটি সম্পর্কে এবং তোমরা সমস্ত প্রশ্ন উত্তর কিন্তু নিজের থেকে লিখতে পারবে। তো কবিতাটি শুরু করার আগে আমি প্রথমে শেক্সপিয়ার সম্পর্কে কিছু জিনিস তোমাদের বলে দিচ্ছি, তারপর কবিতাটিতে আসছি, যেগুলি তোমাদের কিন্তু কোয়েশ্চেন আনসার লেখার ক্ষেত্রে খুব সহজ হবে। ঠিক আছে, দেখো, উনি জন্মগ্রহণ করেন 23 এপ্রিল 1564 খ্রিস্টাব্দে এবং মারাও যান 23 এপ্রিল 1616 খ্রিস্টাব্দে। ওনার দেখো জন্ম এবং মৃত্যুর ডেটটা কিন্তু এক। পিতামাতা ছিলেন জন শেক্সপিয়ার অ্যান্ড মেরি আর্ডেন। পিতার নাম জন শেক্সপিয়ার এবং মায়ের নাম ছিলেন মেরি আর্ডেন। ম্যারেজ করেন, বিবাহ করেন অ্যানি হ্যাথওয়েকে। অ্যানি হ্যাথওয়েকে যিনি ছিলেন ওনার থেকে শেক্সপিয়ারের থেকে বড় ছিলেন বয়সে, ওনাকে তিনি বিয়ে করেন। স্টেড ইন দ্য কোর্ট অফ আর্ল অফ সাউথহ্যাম্পটন। শেক্সপিয়ার কী করতেন? আর্ল অফ সাউথহ্যাম্পটনের যে কোর্ট, রাজসভা, সেখানে তিনি থাকতেন। তো ওনার যে এই যে সনেটটা আমরা পড়ব, সনেট নাম্বার 18, সম্ভবত এই সনেট নাম্বার 18টি কিন্তু আর্ল অফ সাউথহ্যাম্পটনকে অ্যাড্রেস করে লেখা হয়েছে। মোস্ট নোটেবল ওয়ার্কস আর এ মিডসামার্স নাইট ড্রিম, অ্যাজ ইউ লাইক ইট, 12th নাইট, দ্য কমেডি অফ ইরোস, রোমিও অ্যান্ড জুলিয়েট, জুলিয়াস সিজার, ম্যাকবেথ। ওনার যে বিখ্যাত যে বইগুলি তোমরা এগুলি পেলে, এগুলি তোমরা অনেকগুলা ক্লাস 11-এ পড়েছ। গ্রেটেস্ট রাইটার অফ অল টাইম, ওনাকে বলা হয় গ্রেটেস্ট রাইটার অফ অল টাইম। সর্বসময়ের একজন বিখ্যাত লেখক হচ্ছেন উইলিয়াম শেক্সপিয়ার। দেখো, এই যে পরের যে তথ্যগুলা, এগুলা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, এগুলা কিন্তু ধ্যান দিয়ে একটু শুনে নেবে। রোড 154 সনেট। শেক্সপিয়ার সর্বমোট 154টি সনেট লিখেন। ঠিক আছে, সর্বমোট 154টি সনেট লিখেন। দ্য ফার্স্ট 126 সনেটস আর অ্যাড্রেস টু এ ইয়াং ম্যান। প্রথম যে 126টি সনেট রয়েছে, সে 126টি সনেট একজন ইয়াং ম্যানকে, একজন তরুণ ব্যক্তিকে সম্ভবত অ্যাড্রেস করে লেখা হয়েছে। ওই যে বললাম না, সম্ভবত আর্ল অফ সাউথহ্যাম্পটন, তো আর্ল অফ সাউথহ্যাম্পটনকে সম্ভবত অ্যাড্রেস করে 126টি সনেট লেখা হয়েছে। প্রথম 126 সনেট আর্ল অফ সাউথহ্যাম্পটনকে অ্যাড্রেস করে লেখা হয়েছে। লাস্ট 28 আর অ্যাড্রেস টু এ ওমেন, ডার্ক লেডি। তো এই যে বাকি যে 28টি সনেট রয়েছে, সম্ভবত ডার্ক লেডি, একজন মহিলাকে অ্যাড্রেস করে লেখা, যাকে ডার্ক লেডি কিন্তু বলা হয়েছে। দেখো, তোমরা তো সনেট জানো যে সনেট হচ্ছে 14 লাইনের কবিতা। ঠিক আছে, কিন্তু সনেটের এই যে ইংরেজি সাহিত্যে সনেটের কিন্তু ডিভিশন রয়েছে, ভাগ রয়েছে। আমি এই ভিডিওতে তোমাদের ক্লিয়ার করে দিচ্ছি সেই ভাগগুলি সম্পর্কে। একটু ধ্যান দিয়ে শুনে নাও, এটা তোমাদের পরবর্তী ক্ষেত্রেও কাজে লাগবে। ঠিক আছে, দেখো, সনেটকে দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে পেত্রাকান সনেট এবং একটা হচ্ছে শেক্সপিয়ারিয়ান সনেট। ঠিক আছে, তো দুটোরই কিন্তু 14 লাইনের কবিতা। পেত্রাকান সনেটও 14 লাইনের কবিতা এবং শেক্সপিয়ারিয়ান সনেটও 14 লাইনের কবিতা। কিন্তু এই যে লাইনের ডিভিশন থাকে, লাইনের যে ভাগ থাকে, সেই ভিত্তিতে কি করা হয়, সনেটগুলিকে দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে পেত্রাকান সনেট এবং আরেকটা হচ্ছে শেক্সপিয়ারিয়ান সনেট। দেখো, পেত্রাকান সনেট যেটা, পেত্রাকান সনেটে কী হয়, এর স্টাইলটা হচ্ছে 8+6। ঠিক আছে, 8+6, অর্থাৎ প্রথমে থাকবে 8 লাইন এবং পরে থাকবে 6 লাইন। এই যে প্রথমের যে 8 লাইন, একে বলা হয় অক্টেভ। কি বলা হয়? অক্টেভ। প্রথমের 8 লাইনকে বলা অক্টেভ এবং পরের যে 6 লাইন সেটা বলে সেস্টেট। ঠিক আছে, তো এই হচ্ছে পেত্রাকান সনেটের বৈশিষ্ট্য। 8 লাইনে একটি প্যারাগ্রাফ থাকবে এবং শেষে একটা 6 লাইনে প্যারাগ্রাফ থাকবে। তো এই যে স্টাইল ভঙ্গিটা মেনে চলবে, তাকে আমরা বলি পেত্রাকান সনেট। তোমাদের যে স্লিপ ইন দ্য ভ্যালি রয়েছে, সেটি হচ্ছে পেত্রাকান সনেট। ঠিক আছে, পরে দেখো শেক্সপিয়ারিয়ান সনেট। শেক্সপিয়ারিয়ান সনেট কী হবে? শেক্সপিয়ারিয়ান সনেট ভাগ থাকবে তোমার 4+4+4। ঠিক আছে, অর্থাৎ 4 লাইনের 3টি প্যারাগ্রাফ কিন্তু থাকবে এবং প্রতিটা প্যারাগ্রাফকে বলা হয় কোয়াট্রেন। ধ্যান দিয়ে শুনে নাও, প্রতিটা প্যারাগ্রাফকে বলা হয় কোয়াট্রেন, অর্থাৎ ফার্স্ট কোয়াট্রেন, সেকেন্ড কোয়াট্রেন এবং থার্ড কোয়াট্রেন, এরকম 3টি কোয়াট্রেন থাকবে। আর শেষে কি থাকবে? শেষে 2 লাইন থাকবে। সেই 2 লাইনকে বলা হয় কনক্লুডিং কাপলেট। কি বলা হয়? কনক্লুডিং কাপলেট। তাহলে এই যে স্টাইল ভঙ্গি 4+4+4 এবং শেষে 2 লাইন, এই যে স্টাইল ভঙ্গিটা যে কবিতা বা যে সনেট মেনে চলবে, তাকে বলা হয় শেক্সপিয়ারিয়ান সনেট। ঠিক আছে, আন্ডারস্ট্যান্ড? তাহলে কবিতাটি শুরু করার আগে কবিতাটি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে, যেগুলি থেকে প্রশ্ন আসে। আমি তোমাদের সেগুলো আলোচনা করে দিচ্ছি, তারপর কবিতাটিতে আসছি। দেখো, ইট ইজ এ শেক্সপিয়ারিয়ান সনেট, এটা তো তোমরা আগেই পেলে, যেটা হচ্ছে একটা শেক্সপিয়ারিয়ান সনেট।
ঠিক আছে। ইট ইজ রিটেন ইন আয়াম্বিক পেন্টামিটার, ঠিক আছে, এটা আয়াম্বিক পেন্টামিটারে লেখা হয়েছে, এটা তোমরা মনে রাখো, এটা অনার্সের ব্যাপার, তোমরা যখন ইংলিশ অনার্স করবে তখন এই ব্যাপারটা পরিষ্কার বুঝতে পারবে। তো এটা আয়াম্বিক পেন্টামিটারে লেখা হয়েছে, ঠিক আছে। দ্য রাইম স্কিম ইজ এবি এবি সিডি সিডি ইএফ ইএফ আর জিজি। তো এর যে রাইম স্কিম যে ছন্দের মিল রয়েছে সেটি হচ্ছে এবি এবি সিডি সিডি ইএফ ইএফ আর জিজি। তোমরা লাইনের যদি প্রতিটা লাইনের দেখো শেষ দিকে তোমরা যদি লক্ষ্য করো, অর্থাৎ ফার্স্ট কোয়ার্টার দেখো ফলো করেছে এবি এবি, সেকেন্ড কোয়ার্টার ফলো করেছে সিডি সিডি, থার্ড কোয়ার্টার ইএফ ইএফ এবং শেষে যে 2 লাইন রয়েছে কনক্লুডিং কাপলেট ওটাতে ফলো করেছে জিজি, ঠিক আছে। এটা তো রাইম স্কিম, এটা তোমাদের এক্সামে থাকে, অনেক সময় কোয়েশ্চেন দিয়ে দেয়। তারপর দেখো, দ্য সোনেট ইজ অ্যাড্রেস টু এ ইয়াং ম্যান পারহ্যাপস আর্ল অফ সাউথহ্যাম্পটন। এই যে কবিতাটি রয়েছে এটা তোমরা দেখেছো যে 101 থেকে 126 অর্থাৎ 1 থেকে 126টি সোনেট একজন ইয়াং ম্যানকে অ্যাড্রেস করে লেখা হয়েছে। তো আমাদের 18 নম্বর যেহেতু এটা সোনেট, তাহলে এটা একটা ইয়াং ম্যানকে অ্যাড্রেস করে লেখা হয়েছে এবং সম্ভবত সেই ব্যক্তি হতে পারে আর্ল অফ সাউথহ্যাম্পটন, ঠিক আছে। দ্য মেন থিম অফ দ্য সোনেট ইজ পাওয়ার অফ টাইম ভার্সেস পাওয়ার অফ পোয়েট্রি। এই যে এই কবিতাটির ম্যান বিষয়বস্তু হচ্ছে ডিস্ট্রাকটিভ পাওয়ার অফ টাইম, অর্থাৎ সময়ের যে ক্ষতি করার যে একটা মানে টেন্ডেন্সি, আমরা জানি সময়ের পরিপ্রেক্ষিতে সব কিছু শেষ হয়ে যাবে, ঠিক আছে। তো সেই একটা ব্যাপার, এমনকি পাওয়ার অফ পোয়েট্রি মানে হচ্ছে কবিতা, তাহলে কবিতা কী করে সমস্ত কিছু অমর করে রাখে। তো এই দুটো জিনিস মেন বিষয়বস্তু এখানে, একটা ডিস্ট্রাকটিভ পাওয়ার অফ টাইম এবং হচ্ছে পাওয়ার অফ পোয়েট্রি। কবিতা যে রক্ষা করেছিল এবং সমাজে নষ্ট করেছিল, এই দুটা মানে জিনিস মানে খুব সুন্দরভাবে কিন্তু কবিতার মধ্যে দিয়ে শেক্সপিয়ার আমাদের তুলে ধরেছেন। দেখো আমি কবিতাটিতে চলে এসেছি, আমি খুব সুন্দরভাবে তোমাদের কাছে তুলে ধরেছি কবিতাটি, ঠিক আছে। আমি লাইন বাই লাইন ডিটেলসে তোমাদের কাছে ওয়ার্ড ধরে ধরে খুব সুন্দরভাবে আলোচনা করছি। আশা করি এই ভিডিওটি দেখার পর তোমাদের এই কবিতা সম্পর্কে কোনো দুর্বলতা থাকবে না, তোমরা সমস্ত প্রশ্ন উত্তর কিন্তু নিজের থেকে করতে পারবে, ঠিক আছে। বেশ তোমরা একটু ধ্যান দিয়ে কবিতাটি শুরু থেকে একদম শেষ পর্যন্ত কিন্তু দেখো, ঠিক আছে। দেখো আমি কি করছি, কোয়ার্টার অনুযায়ী ভাগ করে নিচ্ছি, ফলস্বরূপ তোমাদের সুবিধা হবে কবিতাটি বোঝার ক্ষেত্রে। দেখো এই যে প্রথম যে 4টি লাইন রয়েছে, এই প্রথম 4টি লাইন হচ্ছে ফার্স্ট কোয়ার্টার, ঠিক আছে। এই যে ফার্স্ট কোয়ার্টার রয়েছে, এই ফার্স্ট কোয়ার্টারের মধ্যে যদি কবি প্রেজেন্টেশন করতে চেয়েছেন দ্য সুপিরিয়রিটি অফ দ্য ইয়াং ম্যান, অর্থাৎ তার যে বন্ধু সুপিরিয়র, তার যে বন্ধু সর্বোৎকৃষ্ট গ্রীসের সৌন্দর্যের থেকে, সেটা কিন্তু এই প্রথম 4টা লাইনে কবি কিন্তু তুলে ধরতে চেয়েছেন। দেখো কি বলেছেন, শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, আমি কি তোমাকে গ্রীষ্মের দিনের সঙ্গে তুলনা করতে পারি। গ্রীষ্মের দিন বলতে দ্য বিউটি অফ সামার, গ্রীষ্মের সৌন্দর্যের সাথে, অর্থাৎ আমি কি তোমাকে গ্রীষ্মের সৌন্দর্যের সঙ্গে তুলনা করতে পারি। এখানে আই মানে হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার, কম্পেয়ার মানে তুলনা করা, এবং দি এই যে দি মানে কথার অর্থ হচ্ছে ইউ, তোমাকে, এটা যে দি হচ্ছে একটা পোয়েটিক ফর্ম, ঠিক আছে। তো তোমাকে বলতে এখানে দ্য ইয়াং ম্যান, ঠিক আছে, দ্য ইয়াং ফ্রেন্ড আর্ল অফ সাউথহ্যাম্পটন, পারহ্যাপস দ্য আর্ল অফ সাউথহ্যাম্পটন, ঠিক আছে। তো আমি কি তোমাকে গ্রীষ্মের দিনের সঙ্গে তুলনা করতে পারি। সামার্স ডে মিনস দ্য বিউটি অফ সামার, গ্রীষ্মের সৌন্দর্য, আমি কি তোমাকে গ্রীষ্মের সৌন্দর্যের সঙ্গে তুলনা করতে পারি। দেখো কবি কী করেছে, কবিতাটি কিন্তু একটা কোয়েশ্চেন মার্ক দিয়ে শুরু করেছে, প্রশ্নসূচক চিহ্ন দিয়ে শুরু করেছেন, ঠিক আছে। কেন কবি প্রশ্নসূচক চিহ্ন দিয়ে কবিতাটা শুরু করলেন, ঠিক আছে। দেখো তোমরা করে থাকো, হু ওয়ান্টস টু ডাই, কে মরতে চায়। তোমরা যখন অ্যাসার্টিভ করো তখন কী করো, নোবডি ওয়ান্টস টু ডাই, কেউ মরতে চায় না। অর্থাৎ কবি এখানে বলতে চেয়েছেন আই শ্যাল নট কম্পেয়ার দি টু এ সামার্স ডে, আমি তোমাকে গ্রীষ্মের দিনের সঙ্গে তুলনা করতে পারি না। কেন, বিকজ দ্য বিউটি অফ হিজ ফ্রেন্ড ইজ পারমানেন্ট বাট দ্য বিউটি অফ সামার ইজ ট্রানজিয়েন্ট। কেননা তার বন্ধুর যে সৌন্দর্য সেটা হচ্ছে চিরস্থায়ী এবং গ্রীষ্মের যে সৌন্দর্য সেটা হচ্ছে ক্ষণস্থায়ী, ঠিক আছে। তার জন্য কবি প্রথমেই যে কবিতাটি ইন্ট্রোগেশন অর্থাৎ কোয়েশ্চেন মার্ক দিয়ে শুরু করেছেন। তারপর দেখো, দাও আর্ট ইউ আর, তুমি হলে, আর্ট মানে হচ্ছে আর, দা মানে হচ্ছে ইউ, দাও আর্ট ইউ আর, তুমি হলে, এখানে তুমি বলতে তার বন্ধুর কথা বলা হয়েছে। তুমি হলে মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেট, আরও সুন্দর, অ্যান্ড টেম্পারেট কথার অর্থ হচ্ছে সফট অ্যান্ড শাইন, ঠিক আছে। তুমি আরও সুন্দর, আরও কোমল এবং উজ্জ্বল, কার চাইতে, গ্রীষ্মের সৌন্দর্যের চাইতে, ঠিক আছে। তোমাদের বললাম না যে প্যারাগ্রাফটার মেন বিষয়বস্তু হচ্ছে, কোয়ার্টারের মেন বিষয়বস্তু হচ্ছে দ্য সুপিরিয়রিটি অফ দ্য ইয়াং ম্যান, তার বন্ধু যে সুপিরিয়র গ্রীষ্মের সৌন্দর্য থেকে কবি এই প্যারাগ্রাফের মধ্যে দিয়ে বা এই কোয়ার্টারের মধ্যে দিয়ে সেটা কিন্তু তুলে ধরেছেন। দাও আর্ট মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেট, তুমি হলে আরও সুন্দর এবং আরও সফট অ্যান্ড শাইন, ঠিক আছে। রাফ উইন্ডস ডু শেক দ্য ডার্লিং বার্ডস অফ মে, রাফ উইন্ডস মানে ঝোড়ো বাতাস,
ডু শেক মানে নষ্ট করে দেয় বা নাড়া দিয়ে যায় দ্য ডার্লিং বার্ডস অফ মে, মে মাসে সুন্দর ফুলের কুড়িগুলিকে। তাহলে কি হয়, মে মাস অর্থাৎ তোমার গ্রীষ্মকাল, গ্রীষ্মকালের যে সুন্দর ফুলের কুড়ি, এখানে দেখো আমাদের তো এখানে ইন্ডিয়ার সঙ্গে তুলনা করলে হবে না, ইংল্যান্ডের সাথে তুমি যদি তুলনা করো সেখানে প্রায় সারা বছরটাই শীতকাল থেকে কয়েক মাসের জন্য গ্রীষ্মকাল দেখা যায়। তো সেই গ্রীষ্মকাল ওদের কাছে কিন্তু খুব প্রিয় এবং সেই গ্রীষ্মকালে প্রকৃতি নতুন রূপে সেজে ওঠে, ঠিক আছে। তার জন্য এখানে কী বলছে দেখো কি, রাফ উইন্ডস ডু শেক দ্য ডার্লিং বার্ডস অফ মে, মে মাসে কী করে, মে মাসে যে সুন্দর সুন্দর ফুলের কুড়ি বা প্রকৃতি নতুন রূপে সাজে ওঠে সেটা কি করা হয়, রাফ উইন্ড ঝোড়ো বাতাস কী করে নষ্ট করে দেয়। ডু শেক মানে হচ্ছে ডেস্ট্রয়, ঠিক আছে, নষ্ট করে দেয়, ঝোড়ো বাতাস এই সমস্ত সুন্দর ফুলের কুড়িগুলিকে কিন্তু নষ্ট করে দেয়। অ্যান্ড সামার্স লিজ, সামার্স লিজ মানে হচ্ছে দ্য ডিউরেশন অফ সামার হ্যাজ অল টু শর্ট এ ডেট, এটা একটা হচ্ছে ফ্রেজ যার মানে হচ্ছে ফর এ ফিউ শর্ট টাইম। তার মানে হচ্ছে এই যে গ্রীষ্মের যে স্থায়িত্ব, সেই গ্রীষ্মের স্থায়িত্ব কিন্তু খুব কম সময়ের জন্য থাকে, ঠিক আছে। অ্যান্ড সামার্স লিজ দ্য ডিউরেশন অফ সামার, গ্রীষ্মের যে স্থায়িত্ব, এই গ্রীষ্মকালের যে স্থায়িত্ব, হ্যাথ মানে আছে অল টু শর্টেড ডেট, অল টু শর্টেডের কথার অর্থ হচ্ছে ফর এ ফিউ শর্ট টাইম, খুব কম সময়ের জন্য। তার মানে হচ্ছে এই যে গ্রীষ্মের স্থায়িত্ব, সেই গ্রীষ্মের স্থায়িত্ব কিন্তু খুব কম সময়ের জন্য থাকে, ঠিক আছে। আমি তোমাদের বললাম না যে এই যে প্রথম যে কোয়ার্টেন সেটাতে কবি কী করেছে, তার যে বন্ধুর যে সুপিরিয়র সেটা কিন্তু তুলে ধরেছেন, ঠিক আছে। আমি প্রথম থেকে আবার বলে দিচ্ছি, শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, আমি কি তোমাকে গ্রীষ্মের সৌন্দর্যের সঙ্গে তুলনা করতে পারি, অর্থাৎ কবি বলতে চেয়েছেন আমি তোমাকে গ্রীষ্মের সৌন্দর্যের সঙ্গে তুলনা করতে পারি না, কারণ গ্রীষ্মের যে সৌন্দর্য সেটা হচ্ছে ক্ষণস্থায়ী এবং তোমার যে সৌন্দর্য সেটা হচ্ছে চিরস্থায়ী। দাও আর্ট মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেট, তুমি হলে আরও সুন্দর এবং আরও সফট এবং শাইন, কোমল এবং উজ্জ্বল। রাফ উইন্ডস ডু শেক দ্য ডার্লিং বার্ডস অফ মে, রাফ উইন্ড ঝোড়ো বাতাস কী করে, ডার্লিং বার্ডস অফ মে মাসের যে সুন্দর ফুলের কুড়ি থাকে সেই সুন্দর ফুলের কুড়িগুলি কিন্তু নষ্ট করে দেয়। অ্যান্ড সামার্স লিজ হ্যাথ অল টু শর্ট এ ডেট, এবং এই যে গ্রীষ্মের স্থায়িত্ব, সেই গ্রীষ্মের স্থায়িত্ব কিন্তু খুব কম সময়ের জন্য থাকে, ঠিক আছে। আমি পরের কোয়ার্টারে চলে যাচ্ছি, ঠিক আছে। পরের দেখো 4টা লাইন নিয়ে একটা কোয়ার্টার হয়েছে, সেই পরের কোয়ার্টারে চলে যাচ্ছি। এই যে কোয়ার্টার রয়েছে এই কোয়ার্টারে কবি কী করতে চেয়েছেন, দ্য চেঞ্জিং ফেস অফ সামার, অর্থাৎ গ্রীষ্ম কীভাবে পরিবর্তিত হয় সেটা কিন্তু প্রেজেন্টেশন করেছেন, ঠিক আছে। তোমরা একটু ধ্যান দিয়ে শোনো। সামটাইম টু হট দ্য আই অফ হেভেন সাইন্স, সামটাইমস মানে মাঝে মধ্যে, অফেন, টু হট খুব উষ্ণ হয়, দ্য আই অফ হেভেন, আই অফ হেভেন মানে হচ্ছে স্বর্গের চোখ অর্থাৎ সূর্য, সূর্য কী হয় কখনো কখনো খুব উষ্ণভাবে কিরণ দেয়। দেখো এটা হচ্ছে একটা ন্যাচারাল বিউটির অংশ, সূর্য হচ্ছে একটা ন্যাচারাল বিউটি বা প্রাকৃতিক যে সৌন্দর্য, সেই প্রাকৃতিক সৌন্দর্যের একটা কিন্তু অংশ হচ্ছে সূর্যের আলো, ঠিক আছে। তো সেই সূর্যের আলো কী হয় বা সূর্য কী হয় কখনো কখনো কিন্তু খুব উষ্ণভাবে কিরণ দেয়, ঠিক আছে। অ্যান্ড ওপেন ইজ ইজ গোল কমপ্লেক্সন ডিমড, কিন্তু মাঝে মধ্যে কী হয় তার সোনালি বর্ণ ঢাকা পড়ে যায়, ডিমড মানে কোভার্ড হয়ে যায়, ঢাকা পড়ে যায়, কমপ্লেক্সন মানে হচ্ছে কালার। দেখো এই যে একটা রয়েছে হিজ শব্দটি, এটার দ্বারা কিন্তু মাঝে মধ্যে প্রশ্ন হয়ে থাকে। হিজ মানে কার, হিজ গোল কমপ্লেক্সন তার সোনালি বর্ণ, কার সোনালি বর্ণ, দ্য সোনালি বর্ণ হচ্ছে এখানে কার, সূর্যের সোনালি বর্ণ, সূর্যের দ্য গোল কমপ্লেক্সন অফ দ্য সান ইজ রেফার টু হিয়ার, এখানে সূর্যের সোনালি বর্ণের কথা কিন্তু বলা হয়েছে। এটা মাঝে মধ্যে প্রশ্ন থাকে এবং তোমরা বেশিরভাগই ভুল করে থাকো। অ্যান্ড ওপেন ইট ইজ গোল কমপ্লেক্সন ডিমড, এবং মাঝে মধ্যে তার সোনালি বর্ণ ঢাকা পড়ে যায়, এখানে তার বলতে কিন্তু সূর্যের সোনালি বর্ণের কথা বলা হয়েছে। কমপ্লেক্সন মানে হচ্ছে কালার, ডিমড মানে হচ্ছে কোভার ঢাকা পড়ে যায়। সূর্যকে কে ঢাকা দেয়, সূর্যের সোনালি বর্ণ কে ঢাকা দেয়, মেঘ ঢাকা দেয়, মেঘ ছাড়া সূর্যকে ঢাকা দেবে। তাহলে কী হয় সূর্যের এই যে সোনালি বর্ণ যেটা প্রকৃতির চরম সত্য, প্রকৃতির যে একটা মানে সৌন্দর্য উৎসব, সেটা কি হয় সেই সৌন্দর্য কিন্তু মাঝে মধ্যে ঢাকা পড়ে যায় মেঘের দ্বারা, ঠিক আছে। অ্যান্ড এভরি ফেয়ার ফ্রম ফেয়ার সামটাইমস ডিক্লাইন, এবং মাঝে মধ্যে কী হয় প্রতিটা ফেয়ার, প্রতিটা সৌন্দর্য এই সৌন্দর্য থেকে হারিয়ে যায় বা শেষ হয়ে যায়, নষ্ট হয়ে যায়। দেখো দুটো ফেয়ার রয়েছে, একটা প্রথম একটা ফেয়ার, এখানে একটা ফেয়ার। দেখো এই দুটো ফেয়ার পরীক্ষা থাকে যে প্রথম ফেয়ারে কার কথা বলা হয়েছে এবং পরের ফেয়ারটাতে কার কথা বলা হয়েছে। প্রথম যে ফেয়ার রয়েছে এই ফেয়ারটা হচ্ছে মানে প্রকৃতির প্রতিটা সৌন্দর্য। সাপোজ মনে করো তুমি যদি একটা ফুল ধরো, তো সেই ফুলটা হচ্ছে প্রকৃতির একটা ফেয়ার, ঠিক আছে। কোনো একটা কচি পাতা ধরো, তাহলে সেই কচি পাতাটা একটা হচ্ছে ফেয়ার, এবং পরের যে ফেয়ার এটা হচ্ছে প্রকৃতির সমস্ত ফেয়ারকে একসাথে করে বলা হয়েছে, সমস্ত সৌন্দর্যকে একসাথে করা বলা হয়েছে, তুমি প্রকৃতি ধরতে পারো। এই যে পরের শব্দটা রয়েছে দ্য হোল ফেয়ার, সমস্ত মানে সৌন্দর্যের কথা বলা হয়েছে পরের ফেয়ারটির দ্বারা, ঠিক আছে। এখানে কি হয় অ্যান্ড এভরি ফেয়ার ফ্রম ফেয়ার সামটাইমস ডিক্লাইন, এবং প্রতিটা সৌন্দর্য কি হয় সৌন্দর্য গুচ্ছ থেকে আস্তে আস্তে করে হারিয়ে যায়, আস্তে আস্তে করে নষ্ট হয়ে যায়। দেখো
যখন প্রকৃতি নতুন রূপে সাজে ওঠে, অর্থাৎ গ্রীষ্মকালে বলো চাই বসন্তকালে বলো, প্রকৃতি যখন নতুন রূপে সাজে ওঠে তখন একদিনই হঠাৎ করে তো সাজে ওঠে না। একটা প্রাকৃতিক বিউটি, একটা ন্যাচারাল বিউটি যুক্ত হয়, তবে সে প্রকৃতি একদিন সাজে ওঠে। আবার যখন নষ্ট হতেন একটা করে নষ্ট হয়ে যায়। সেটা এখানে কবি বলতেই চেয়েছেন, অ্যান্ড এভরি ফেয়ার ফ্রম ফেয়ার, প্রতিটা সৌন্দর্য এই সৌন্দর্যের গুচ্ছ থেকে সামটাইমস ডিক্লাইন, মাঝে মধ্যে কী হয়, ডেস্ট্রয় হয়ে যায়, নষ্ট হয়ে যায়। বাই চান্স হঠাৎ করে হতে পারে, সাডেনলি হতে পারে ঝোড়ো বাতাসের দ্বারা, অর নেচার চেঞ্জিং কোর্স আনড্রিমড, এটার মানে হচ্ছে বাই দ্য চেঞ্জিং অফ দ্য সিজন, হঠাৎ করে হতে পারে ঝোড়ো বাতাসের দ্বারা, ঝোড়ো বাতাস কোনো দিক থেকে এলো, প্রকৃতির সৌন্দর্য সমস্ত সৌন্দর্য নষ্ট করে দিয়ে চলে গেল, ঠিক আছে। অর নেচার চেঞ্জিং কোর্স, অথবা প্রকৃতির যেমন ঋতু পরিবর্তন হয়, সেই ঋতু পরিবর্তনের সাথে সাথে সমস্ত সৌন্দর্য নষ্ট হয়ে যেতে পারে, ঠিক আছে। বুঝতে পেরেছো? তাহলে এই যে তোমাদের বললাম যে কোয়ার্টার আলোচনা করেছে কবি, দ্য চেঞ্জিং ফেস অফ সামার, ঠিক আছে। তোমরা এখানে কিন্তু সেটা দেখতে পেলাম। দেখো আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি এই সেকেন্ড কোয়ার্টারটি। সামটাইম টু হট দ্য আই অফ হেভেন সাইন্স, কখনো কখনো সূর্য খুব উষ্ণভাবে কিরণ দেয়। অ্যান্ড অফেন ইজ গোল্ড কমপ্লেক্সন ডিমড, এবং মাঝে মধ্যে তা সোনালি বর্ণ কিন্তু ঢাকা পড়ে যায়, তার মানে এখানে সূর্যের। অ্যান্ড এভরি ফেয়ার ফ্রম ফেয়ার সামটাইমস ডিক্লাইন, আর মাঝে মধ্যে কী হয়, প্রতিটা সৌন্দর্যের গুচ্ছ থেকে আস্তে আস্তে করে নষ্ট হয়ে যায়। বাই চান্স হঠাৎ করে হতে পারে, অর নেচার চেঞ্জিং কোর্স আনড্রিমড, কিংবা প্রকৃতির পরিবর্তনের সাথে সাথে, ঠিক আছে। তোমাদের যদি কোনো জায়গায় কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে অবশ্যই আমার কমেন্টে জানিও, আমি কিন্তু তোমাদের সেটা আলোচনা করে দেবো বা সেই প্রবলেম দূর করার চেষ্টা করব, ঠিক আছে। আমি তাহলে থার্ড কোয়ার্টারে চলে যাচ্ছি। দেখো থার্ড কোয়ার্টার, বাট দ্য দেখো আমি তোমাদের প্রথমেই বলি, এই যে থার্ড কোয়ার্টার রয়েছে, এই থার্ড কোয়ার্টার কবি আলোচনা করতে চেয়েছেন বা কবি পয়েন্ট আউট করতে চেয়েছেন দ্য ইটার্নাল বিউটি অফ দ্য ইয়াং ম্যান, অর্থাৎ তার যে বন্ধু সৌন্দর্য চিরস্থায়ী, সেটা কিন্তু এই থার্ড কোয়ার্টার কবি কিন্তু একদম পরিষ্কারভাবে বলে দিয়েছেন। বাট দ্য ইটার্নাল সামার শ্যাল নট ফেড, বাট, আচ্ছা বাট শব্দ আমরা কোথায় ব্যবহার করি বলো তো দেখি, বাট শব্দটা কোথায় ব্যবহার করি? দেখো তোমরা গ্রামার করে থাকো, হি ইজ রিচ বাট অনেস্ট, হ্যাঁ না। বাট কখন ব্যবহার করি? বাট ব্যবহার করি দুটি বিপরীত আইডিয়া পাশাপাশি বোঝাতে। তাহলে এতক্ষণ পর্যন্ত যেটা আমরা পেলাম, এত দূর পর্যন্ত যেটা পেলাম, সেটা আমরা দেখতে পেলাম গ্রীষ্মের যে সৌন্দর্য সেটা হচ্ছে ক্ষণস্থায়ী। এবার আমরা দেখতে পাবো তার যে বন্ধু সৌন্দর্য সেটা হচ্ছে চিরস্থায়ী। তাহলে দেখো দুটো বিপরীত আইডিয়া, ঠিক আছে। প্রথম দিকে হচ্ছে ক্ষণস্থায়ী, পরের দিকটা চিরস্থায়ী। তার জন্য কবি প্রথমে এখানে বাট শব্দ ব্যবহার করেছেন, বুঝতে পেরেছো? বাট দ্য ইটার্নাল সামার, দায় মানে হচ্ছে ইউর তোমার, অর্থাৎ কবির বন্ধুর, ইটার্নাল সামার মানে চির বসন্ত, পার্মানেন্ট বিউটি, শ্যাল নট ফেড, কোনোদিন মলিন হবে না, ফের মানে মলিন হয়ে যাবে, বিবরণ হয়ে যাওয়া। অর্থাৎ কবি বলতে চেয়েছেন যে তোমার যে সৌন্দর্য, কবির বন্ধুর যে সৌন্দর্য, সেই সৌন্দর্য কোনোদিন কিন্তু মলিন হবে না, তুমি চিরদিন কিন্তু উজ্জ্বল থাকবে, চিরদিন কিন্তু ব্রাইট থাকবে, ঠিক আছে। দেখো বাট দ্য ইটার্নাল সামার শ্যাল নট ফেড, তোমার যে চিরবসন্ত, সেই চিরবসন্ত কোনো দিন কিন্তু মলিন হবে না। তোমার মধ্যে যে যৌবন, যে সৌন্দর্য রয়েছে, সেই সৌন্দর্য কিন্তু চিরদিন একরকম থাকবে, একদম পুরো উজ্জ্বল থাকবে, ঠিক আছে। ঠিক আছে, দেখো এটা মাঝে মধ্যে পরীক্ষায় থাকে। ইটার্নাল সামার মানে কি? ইটার্নাল সামার হচ্ছে পার্মানেন্ট বিউটি, আর দায় মানে হচ্ছে দ্য ইয়াং ফ্রেন্ড অফ দ্য পোয়েট, ঠিক আছে। নেক্সট লক্ষ্য করুন, নর লুজ পোসেশন, নর লুজ পোসেশন, লুজ মানে হারানো, পোসেশন মানে সম্পদ, অফ দ্যাট ফেয়ার দ্য ওস্ট দ্যাট ইউ হ্যাভ, দ্যাট ফেয়ার দ্যাট ইউ হ্যাভ, দ্য ফেয়ার দ্যাট ইউ হ্যাভ মানে লুজ মানে হারানো, পোসেশন মানে সম্পদ, কিসের সম্পদ? সৌন্দর্যের সম্পদ। অফ দ্যাট ফেয়ার দ্য ওস্ট, যে সৌন্দর্যের সম্পদ তোমার মধ্যে রয়েছে, ঠিক আছে, যে সৌন্দর্যের সম্পদ তোমার মধ্যে রয়েছে, সেই সৌন্দর্যের সম্পদ তুমি কোনোদিন হারাবে না। এই কথাটা কিন্তু বলতে গেলে অনেক দম লাগে, তাই না? এই সৌন্দর্যের সম্পদ তুমি কোনোদিন হারাবে না, মানে তোমার যে সৌন্দর্য সেটা কিন্তু চিরদিন মানে উজ্জ্বল থাকবে, কোনোদিন আমি সেই সৌন্দর্য হারাতে দেবো না। দেখো কত বড় কথা কিন্তু বলে দিচ্ছে, ঠিক আছে। নর লুজ পোসেশন, পোসেশন মানে সম্পদ, দ্য পোসেশন অফ বিউটি, সৌন্দর্যের সম্পদ, অফ দ্যাট ফেয়ার দ্য ওড দ্যাট ইউ হ্যাভ, অর্থাৎ যে সৌন্দর্যের সম্পদ তোমার মধ্যে রয়েছে, সেই সৌন্দর্যের সম্পদ তুমি কোনো দিন কিন্তু হারাবে না। সেই সৌন্দর্যকে আমি পার্মানেন্ট করে দেবো, সেই সৌন্দর্যকে কিন্তু আমি উজ্জ্বল করে রাখো চিরদিন। দেখো এই কথাটি বলতে গেলে কিন্তু অনেক দম লাগে, তাই না? এবং কবি সেটা কিন্তু করে দেখেছেন এই কবিতাটির মধ্য দিয়ে। নর সেল ডেথ ব্রেক দ্য ওয়ান্ডারেস্ট ইন ইজ সেড,
নর সেল ডেথ, ডেথ মানে হচ্ছে মৃত্যু। আমাদের সব থেকে চরম সত্য হচ্ছে মৃত্যু। আমরা সবাই মৃত্যুর জন্য মানে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি, এক পা দু পা করে মৃত্যুর দিকে এগিয়ে, আমরা কিন্তু ভুলে যাই যে আমরা মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি, কিন্তু এটাই চরম সত্য। আমরা মৃত্যু থেকে কেউ কিন্তু মানে এড়িয়ে যেতে পারবো না, মৃত্যুর কাছে আমাদের সবাইকে পর্যবসিত হতে হবে। তাহলে প্রকৃতির চরম সত্য হচ্ছে মৃত্যু, নর সেল ডেথ। সেই চরম সত্যও পারবে না ব্রেক গর্ব করতে। দাও মানে তোমাকে নিয়ে, মানে কবির বন্ধুকে নিয়ে। ওয়ান্ডারেস্ট, ওয়ান্ডারেস্ট মানে নিষ্ঠুর বা ক্রুয়েল, ইনিসের মানে ছায়া, হিজ মানে ওখানে কিন্তু মৃত্যু, ঠিক আছে। তাহলে নট সেল ডেথ ব্রেক দ্য ওয়ান্ডারেস্ট ইনিসেড, মৃত্যুও কিন্তু তোমাকে পারবে না তার কোরাল বা নিষ্ঠুর ছায়াতে নিয়ে গিয়ে গর্ব করতে। অর্থাৎ মৃত্যু তোমাকে কোনোদিন টাচও করতে পারবে না, ঠিক আছে। মৃত্যু তোমাকে স্পর্শও করতে পারবে না, মৃত্যু তোমার কাছে আসতেও পারবে না। নর সেল ডেথ, মৃত্যুও পারবে না। দাও ব্র্যাগ দাও ওয়ান্ডারেস্ট ইনিসে, ব্র্যাগ মানে গর্ব করা, দাও মানে তোমাকে নিয়ে, ওয়ান্ডারেস্ট ইনিসে তার কথার অর্থ হচ্ছে যে এই যে নিষ্ঠুর যে ছায়া, মৃত্যুর যে নিষ্ঠুর ছায়া, সেই নিষ্ঠুর ছায়াতে মৃত্যু তোমাকে কোনোদিন নিয়ে যেতে পারবে না। আমি তোমাকে অমর করে রাখবো, আমি মৃত্যু আসতে দেবো না তোমার কাছে, ঠিক আছে। কীভাবে না, হোয়েন ইন ইটার্নাল লাইন টু টাইম দ্য গ্রোস্ট, হোয়েন ইন ইটার্নাল, হোয়েন মানে অলওয়েজ, ফ্রম জেনারেশন টু জেনারেশন, একটা জেনারেশন থেকে আরেকটা জেনারেশনে। ইন ইটার্নাল লাইন্স মানে হচ্ছে দ্য লাইন্স অফ পোয়েট্রি, দ্য ভার্স অফ পোয়েট্রি, ঠিক আছে। এই কবিতার স্তবকের মধ্য দিয়ে, কবিতার লাইনের মধ্য দিয়ে, টু টাইম ফ্রম জেনারেশন টু জেনারেশন, একটা জেনারেশন থেকে আরেকটা জেনারেশনে, দ্য গ্রোস্ট মানে ইউ উইল গ্রো, তুমি বেড়ে উঠবে। অর্থাৎ একটা জেনারেশন থেকে আরেকটা জেনারেশনে তুমি কিন্তু উজ্জ্বল হয়ে থাকবে, তুমি বেড়ে থাকবে, তুমি জীবন্ত হয়ে থাকবে কবিতার মধ্য দিয়ে, ঠিক আছে। হোয়েন ইন ইটার্নাল লাইন্স, এর পরীক্ষা মাঝে মাঝে থাকে ইটার্নাল লাইন্স মানে কি, ইটার্নাল লাইন্স মানে হচ্ছে দ্য লাইন্স অফ পোয়েট্রি, সেই কবিতার লাইনের মধ্য দিয়ে তুমি কিন্তু চির অমর হয়ে থাকবে। হোয়েন ইন ইটার্নাল লাইন্স টু টাইম দ্য গ্রোস্ট, সেই চির লাইনের মধ্য দিয়ে তুমি কিন্তু একদম অমর হয়ে থাকবে। দেখো শেষে আমি চলে এসেছি কনক্লুডিং কাপলেটে, ঠিক আছে। এখানে দেখো কি করেছে কবি, কি করেছে, ইনস্ক্রাইবড দ্য ইটার্নাল বিউটি অফ দ্য ইয়াং ম্যান, ওর বন্ধুর যে সৌন্দর্য, মানে সেই সৌন্দর্য কী করেছে কবি এখানে, ইনস্ক্রাইব খোদিত করেছে। খোদাই করা জানো না, পাথর কেটে কেটে যে খোদাই করে, সেভাবে কিন্তু কবি খোদাই করে দেয়। খোদাই করা কিন্তু মোছা অত সহজ ব্যাপার না। তাহলে কবি একদম খোদিত করে দিয়েছে তার বন্ধুর যে সৌন্দর্য, সেটা এই সনেটের মধ্য দিয়ে, কবিতার মধ্য দিয়ে। দেখো কীভাবে বলেছে, সো লং অ্যাজ ম্যান ক্যান ব্রিথ, যতদিন পর্যন্ত মানুষ শ্বাস প্রশ্বাস নেবে, অর আইজ ক্যান সি, চোখ দেখতে পাবে, ঠিক আছে। যতদিন পর্যন্ত মানুষ শ্বাস প্রশ্বাস মানুষের পৃথিবীতে বেঁচে থাকবে, বিশ্ব ব্রহ্মাণ্ডে মানুষ বেঁচে থাকবে, ওর আইজ ক্যান সি, চোখ দেখতে পাবে, মানে কবিতাটা পড়ার জন্য চোখ দেখতে পাবে। যতদিন পর্যন্ত মানুষ পৃথিবীতে বেঁচে থাকবে এবং মানুষের চোখ দেখতে পাবে কবিতাটি পড়ার জন্য। সো লং লিভস দিস, যতদিন পর্যন্ত এইটা বেঁচে থাকবে। দেখো এটা তোমার এটা পরীক্ষায় থাকে মাঝে মাঝে, দিস মানে কি, এখানে দিস বলতে সনেট নাম্বার 18, এই সনেটটা বেঁচে থাকবে, কবিতাটি বেঁচে থাকবে। দিস গিভস লাইফ টু দি, এটা কিন্তু তোমাকে জীবন দিয়ে যাবে, ঠিক আছে। এটা তোমার জন্য পার্মানেন্ট বিউটি একটা বহন করে নিয়ে যাবে, ঠিক আছে। এই কবিতাটি তোমাকে চির উজ্জ্বল করে রাখবে। দিস গিভস লাইফ টু দি, দি মানে হচ্ছে দ্য ইয়াং ফ্রেন্ড অফ দ্য পোয়েট, তোমাকে কিন্তু এটা চিরজীবন দিয়ে যাবে, ঠিক আছে। দেখো আমি থার্ড কোয়ার্টার থেকে আরেকবার তোমাদের বুঝিয়ে দিচ্ছি। বাট দ্য ইটার্নাল সামার শ্যাল নট ফেড, তোমার এই চির বসন্ত কোনোদিন মলিন হবে না, ঠিক আছে। নর লুজ পসেশন অফ দ্যাট ফেয়ার দ্য ওস্ট, যে সৌন্দর্য সম্পদ তোমার মধ্যে রয়েছে সেই সৌন্দর্য সম্পদ তুমি কোনোদিন হারাবে না। নর সেল ডেথ ব্রেক দ্য ওয়ান্ডারেস্ট ইনিসেড, মৃত্যু তোমাকে পারবে না তার নিষ্ঠুর ছায়াতে নিয়ে গর্ব করতে। হোয়েন ইন ইটার্নাল লাইন্স টু টাইম দ্য গ্রোস্ট, ফ্রম জেনারেশন টু জেনারেশন উইল গ্রো ইন দ্য ভার্স অফ দ্য পোয়েট্রি, তুমি যে একটা জেনারেশন থেকে আরেকটা জেনারেশনে এই কবিতার মধ্য দিয়ে কিন্তু বেড়ে উঠবে। সো লং অ্যাজ ম্যান ক্যান ব্রিথ অর আইজ ক্যান সি, যতদিন পর্যন্ত মানুষ বেঁচে থাকবে এবং শ্বাস প্রশ্বাস নেবে, কী হবে, সো লং লিভস দি, যতদিন পর্যন্ত এইটা বাঁচে থাকে কবিতাটি, দিস গিভস লাইফ টু দি, এই কবিতাটি তোমাকে জীবন দিয়ে যাবে। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিও। তোমাদের এই লাইকের মধ্যে যদি আমি নতুন নতুন ভিডিও বানানো উৎসাহ পেয়ে থাকি, ঠিক আছে। আর যদি চ্যানেল নতুন এসে থাকো, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, ঠিক আছে, আমার সাথে জুড়ে থাকার জন্য। এবং আমি কি করব, এই যে তোমাদের কবিতাটি শেষ হলো, আমি খুব জলদির মধ্যে তোমাদের এই কবিতা থেকে যে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হয়, সে শর্ট কোয়েশ্চেন বলো, MCQ বলো বা চাই বড়ো কোয়েশ্চেন বলো, আমি কিন্তু খুব শীঘ্রই আপলোড করে দেবো। তোমাদের নোটিফিকেশন চলে যাবে, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, ঠিক আছে। যদি কোনো প্রবলেম হয়ে থাকে আমাকে কমেন্ট বক্সে জানিও, আমি তোমাদের সাথে সবসময় রয়েছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।